হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট চ্যাপ্টার 3, যেটা বই যেটা দিয়েছিলাম ও বইয়ের চ্যাপ্টার 3 কেন্ডেলের একটা বই ছিল। ওই বই থেকে আমরা ফার্স্ট চ্যাপ্টার শেষ করলাম, সেকেন্ড চ্যাপ্টার শেষ করলাম, দেন এখন আছি হচ্ছে থার্ড চ্যাপ্টার, একটা প্রজেক্ট কিভাবে ম্যানেজ করতে হয় এইটা নিয়ে ইন ডিটেইলসে এখানে বলা আছে। সো আমরা স্টার্ট করে দিই আল্লাহর নাম নিয়ে। লার্নিং অবজেক্টিভ অলরেডি বলে ফেলছি যে আমাদের টিম কিভাবে চলবে, আমাদের প্ল্যান কিভাবে হবে, একটা প্রজেক্ট কিভাবে আগালে পরে বিজনেস ঠিক থাকবে, প্লাস হচ্ছে ফিজিবিলিটি টেস্ট করা যাবে, কিভাবে আসলে শুরু করতে হবে, সবকিছুই আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে জানবো। তো প্রজেক্ট ম্যানেজমেন্টের ফান্ডামেন্টালস, যে আমরা যদি একটা প্রজেক্টকে ম্যানেজ করতে চাই তার ফান্ডামেন্টাল কিছু টপিকস আছে, যার মধ্যে একটা হচ্ছে প্রজেক্ট ইনিশিয়েশন। প্রজেক্ট ইনিশিয়েশন মানে হচ্ছে আমি প্রজেক্টটা আসলে কিভাবে শুরু করব। দেন হচ্ছে ডিটারমাইনিং প্রজেক্ট ফিজিবিলিটি, আমি যে এই প্রজেক্টটা করব এইটার ফিজিবিলিটি কতটুকু কতটুকু আমাকে সাপোর্ট করবে, ইকোনমিক্যালি হতে পারে, টেকনিক্যালি হতে পারে। সো এই ফিজিবিলিটিটা আমাকে ডিটারমাইন আগেই করে নিতে হবে। এরপরে হচ্ছে অ্যাক্টিভিটি প্ল্যানিং এন্ড কন্ট্রোল, আমি এই প্রজেক্টটা যখন ইনিশিয়েট করব এরপর থেকে কিভাবে কাজ করব, সেই প্ল্যানিং এবং কিভাবে কন্ট্রোল করব সেই ব্যাপারটাও আমাকে শুরুতেই প্ল্যান করে নিতে হবে। ওকে, দেন হচ্ছে প্রজেক্ট স্কেডিউলিং। প্রজেক্ট স্কেডিউলিং না থাকলে যেটা হবে, আমরা আসলে 2 মাসের কথা বললে 4 মাসেও প্রজেক্ট কি বলে কমপ্লিট করতে পারবো না। সো আমাদের একটা স্কেডিউলিং মাস্ট লাগবে। স্কেডিউলিং এর থ্রুতে আমরা প্রজেক্টের কখন কোন কাজটা করব, রিপোর্ট রাইটিং এর জন্য আদৌ কয়দিন স্পেন্ড করতে পারবো, কোডিং এর জন্য আমাদের কয়দিন হাতে আছে, এরর ডিটেকশনের জন্য কতদিন আছে, টেস্টারের জন্য কতক্ষণ আছে। তো এইগুলো হচ্ছে স্কেডিউলিং থাকলে আমাদের কাজটা ইজি হয়ে যায়। যেমন আমাদের যদি রুটিন করা না থাকতো তাহলে আমাদের বড় লোকে কখন ক্লাস নিচ্ছে বুঝতাম না। সিমিলার ওয়েতে আমাদের যে কোনো কাজে যদি স্কেডিউলিং না থাকে আমাদের এরকম প্রবলেম ফেস করতে হয়। এরপরে ম্যানেজিং সিস্টেম অ্যানালাইসিস টিম মেম্বার্স, তার মানে আমাদের যে টিমটা কাজ করবে এই প্রজেক্টে তাদেরকে কিভাবে ম্যানেজ করতে হবে, কোন পোর্শন কাকে দিতে হবে, এই ব্যাপারটা আগেই অ্যানালাইসিস করে বের করতে হবে প্রজেক্ট ইনিশিয়েশনের সময়ে। সো আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে হইলে শুরুতেই একদম শুরুতেই এই 5টা কোর জিনিস লাগেই, যেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হয়। সো আমাদের মেজর টপিকস, এই চ্যাপ্টারের মেজর টপিকস যেটা থাকবে আমি অলরেডি বলেছি যে আমাদের প্রজেক্টের জন্য যা যা করতে হবে সেগুলো তো থাকবেই, লাইক এজ প্রজেক্ট ইনিশিয়েশন থাকবে, ডিটারমাইনিং ফিজিবিলিটি থাকবে, ডিটারমাইনিং রিসোর্সেস, আমার কি কি রিসোর্স ইউজ করব সেটা থাকবে, অ্যাক্টিভিটি প্ল্যানিং এন্ড কন্ট্রোল। এখন অ্যাক্টিভিটি প্ল্যানিং এন্ড কন্ট্রোল আমি যদি প্ল্যান করতে যাই তাহলে আসলে আমাদের 2 রকমের ডায়াগ্রামের থ্রুতে করতে পারি। একটা হচ্ছে জেন্ট চার্ট আর একটা হচ্ছে পার্ট ডায়াগ্রাম। সো এই 2টা চার্ট আমরা যারা হচ্ছে সফটওয়্যার ফার্মে প্রফেশনালি কাজ করে তারা এই 2টা চার্ট আসলে ইউজ করে, একটা পার্ট ডায়াগ্রামও ইউজ করে, বাট জেন্ট চার্টটা হচ্ছে মোস্ট পপুলার, এটা মেজরলি ইউজ হয়। এরপরে ম্যানেজিং অ্যানালাইসিস এন্ড ডিজাইন অ্যাক্টিভিটিস, এটা তো থাকবেই। অ্যাজাইল অ্যাপ্রোচ, এটা তোমাদের জন্য নতুন একটা পার্ট, অ্যাজাইল অ্যাপ্রোচ। এই অ্যাজাইল সিস্টেম নিয়ে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সে ফুল একটা চ্যাপ্টারই আছে অ্যাজাইল প্রসেসটা আসলে কি জিনিস, কিভাবে কাজ করে। তো আমরা এখানেও আসলে কিছু কিছু দেখার ট্রাই করবো অ্যাজাইলটা কি। সো এই টপিকস গুলো আমরা কভার করব। এখন আসি হচ্ছে প্রজেক্ট ইনিশিয়েশনের ক্ষেত্রে। আমি প্রজেক্ট ইনিশিয়েশন নিয়ে বেশি কথা বলবো না, কারণ অলরেডি ইউ নো what to do to initiate a project, because we already discussed in previous lectures about this. Like as problems in organization, আমাদের অর্গানাইজেশনের প্রবলেম গুলা কি কি, পয়েন্ট টু পয়েন্ট বের করা, আমাদের অর্গানাইজেশনে কোন টিম মেম্বারের কি প্রবলেম আছে, আমাদের ল্যাকিংস গুলা কোথায়, কে পিএইচপি তে কাজ করে, কে লারাভেল পারে না, বা কে টেস্টিং এ পারবে, এই সমস্ত জিনিসগুলো অ্যানালাইসিস করা। আমাদের অর্গানাইজেশন বলতে আমাদের যে টিমটা কাজ করবে
সেখানে আসলে আমাদের কি কি প্রবলেম আছে, আমাদের কি কি রিসোর্সের অভাব আছে, এগুলো আইডেন্টিফাই করা হচ্ছে প্রজেক্ট ইনিশিয়েশনের পর্যায়ের কাজ। ফার্স্টেই আসলে আমাদের ল্যাকিংস গুলো লিখে ফেলতে হবে, বা লিমিটেশনস, ল্যাকিংস না বলে লিমিটেশনস বললে ভালো হয়। সো আমাদের লিমিটেশনস গুলা পয়েন্ট আউট করে ফেলতে হবে। দেন we have to identify the opportunities for improvement, like as কি কি ইমপ্রুভমেন্ট দরকার আছে এবং এই ইমপ্রুভমেন্ট করার জন্য আমাদের কি কি অপরচুনিটিস আসবে সেগুলোকে আইডেন্টিফাই করে ফেলতে হবে। সো এই দুইটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট। লাস্টের দিন আমি বলেছিলাম আসলে আমাদের ইনস্টলেশনটাও একটা খুবই একটা কোর পার্ট, বিকজ ইনস্টলেশনের সময় গিয়ে আমরা এরর পাই। আমরা লাস্ট চ্যাপ্টারে সো আমাদের এই অপরচুনিটিস গুলা ইমপ্রুভমেন্টের জন্য মাস্ট বি অ্যাভেইল করতে হবে। ওকে, এরপর যদি আমরা চিন্তা করি, যে আসলে আমরা আর কি কি করব, স্ক্রিনটা চলে গেল। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। একটু আচ্ছা, আমরা এখন কি দেখো তো স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি? জি যাচ্ছে ম্যাম। আচ্ছা, আমাদের প্রজেক্ট ইনিশিয়েশন গেলে পরে দেন আসবে, আমরা যদি চিন্তা করি যে আমাদের আসলে প্রবলেম গুলো আইডেন্টিফাই করার জন্য কিছু স্পেসিফিক কাজ করতে হয়, লাইক আমাদের আসলে চেক আউট করতে হয় যে আমাদের পারফরমেন্স ক্রাইটেরিয়া কেমন হবে। পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলা যদি আমি চেক করতে চাই, তাহলে দেখো যে খুব বেশি এরর আছে কিনা, তাহলে ওইটা লিস্ট আউট করতে হবে। যদি খুব বেশি এরর থেকে থাকে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে স্পেসিফিক্যালি। ওয়ার্ক কমপ্লিটেড স্লোলি, আমাদের কাজটা আসলে স্লোলি যাচ্ছে কিনা সেটাকে আইডেন্টিফাই করতে হবে। ওয়ার্ক ডান ইনকারেক্টলি, আমাদের কারেকশন আছে কিনা, কারেক্ট হচ্ছে কিনা, আমরা কি আসলে ভুল কাজ করছি কিনা সেটাকে আইডেন্টিফাই করা উচিত। ওয়ার্ক ডান ইনকমপ্লিটলি, আমাদের কাজটা আসলে আমরা কি কমপ্লিট করতে পারবো নাকি পারবো না, এটা হচ্ছে ইনিশিয়াল পার্টে এই ফিডব্যাক গুলা আসলে নিয়ে আসতে হবে। ফিডব্যাক গুলা নিয়ে নিতে হবে আমাদের টিম মেম্বারদের কাছ থেকে হোক বা ক্লায়েন্টের কাছ থেকে হোক। ওয়ার্ক নট ডান এট অল, আমাদের কাজ কি আদৌ হচ্ছে কি হচ্ছে না, লাইক এজ আমাদের মিড টার্ম পরীক্ষা, আমরা কি আদৌ পড়তেছি নাকি পড়তেছি না, এটা আমি যদি ফিডব্যাক নিতে চাই, তাহলে ওই ফিডব্যাক নিতে গেলে আলটিমেটলি আমাদের যেটা হবে যে না আমরা আসলে ঠিকঠাক মতো পড়তেছি না, যদিও থিওরি ক্লাস, দ্যাটস ওয়াই হয়তো বা আমরা পড়তেছি না, পরীক্ষার আগে রাতে পরে পরীক্ষা দিব, এরকম একটা টেন্ডেন্সি অনেকের কাজ করবে। দেন হচ্ছে দেখো অবজার্ভ বিহেভিয়ার অফ এমপ্লয়িজ, আমাদের এমপ্লয়ি বিহেভিয়ারে মাস্ট বি আমাদের কি করতে হবে, অবজারভেশনে রাখতে হবে। কি কি অবজারভেশনে রাখতে হয়, মেইনলি হাই অ্যাবসেন্টিজম আছে কিনা, তারা কি আসলেই অ্যাবসেন্ট থাকতেছে কিনা, অ্যাবসেন্টিজম যদি থেকে থাকে তাকে অবশ্যই আমাদেরকে রেড কার্ড দেখাতে হবে। হাই জব ডিসস্যাটিসফ্যাকশন, তারা কি আসলেই জব নিয়ে স্যাটিসফাইড কিনা, যদি স্যাটিসফ্যাকশন না থাকে জব নিয়ে,
তাহলে তারা বেটার কাজ করতে পারবে না। দেন হচ্ছে হাই জব টার্ন ওভার। আমাদের এই জবটা যারা এমপ্লয়ি আছে তারা কি টার্ন ওভার করতে চাচ্ছে কিনা, যদি রেগুলারলি টার্ন ওভার হয় তাহলে কিন্তু আমাদের আহ কি বলে এটাকে ইমপ্রুভমেন্ট বলো বা হচ্ছে উন্নতি বলো, এগুলো আসলে হবে না, ডেভেলপমেন্ট হবে না। সো লিসেন টু এক্সটার্নাল ফিডব্যাক ফ্রম, আমাদের কিছু ফিডব্যাক নিতে হবে কাদের কাছ থেকে, ভেন্ডরস যারা আছে তাদের কাছ থেকে, কাস্টমার্স এর কাছ থেকে এবং সাপ্লাইয়ের কাছ থেকে। কি কি বিষয়ে আসলে আমাদের ফিডব্যাক নিতে হবে আমাদের প্রজেক্টে? কমপ্লেইন যা যা থাকবে তাদের সেগুলাকে নিতে হবে, কমপ্লেইন একটাও বাদ দেওয়া যাবে না। সাজেশন ফর ইমপ্রুভমেন্ট, তাদের যদি কোনো সাজেশন থেকে থাকে আমাদের এই প্রজেক্টকে ইমপ্রুভ করার জন্য, সেই সাজেশন তাদের কাছ থেকে আমাদের নিতে হবে। লস অফ সেলস, আমাদের সেলে কি পরিমাণ লস হতে পারে বা তাদের কাছ থেকে তারা আসলে কেমন ফিডব্যাক দিচ্ছে, বা আদৌ কি আমাদের লস হবে কিনা সেল করতে গেলে এই প্রোডাক্টটা, সেটার একটা ফিডব্যাক আমি কাস্টমার বলো, ভেন্ডর বলো, সাপ্লায়ার কাছ থেকে নিয়ে নিতে পারি। দেন হচ্ছে লোয়ার সেলস, আমাদের এই সেলটা আদৌ কি লোয়ার হবে কিনা বা কম খরচে আমি বেশি সেল করতে পারবো কিনা, এই টাইপের ফিডব্যাক গুলো আমরা হচ্ছে কাস্টমারের কাছ থেকে নিয়ে নিব। সো এই গেল হচ্ছে আমাদের ফিডব্যাক পিন পয়েন্ট সিস্টেমের প্রবলেমস এন্ড অপরচুনিটিস গুলা, এইগুলা হচ্ছে অ্যানালাইসিস করতে হয় আমাদের প্রজেক্ট ইনিশিয়েশনের জন্য। দেন আসি হচ্ছে প্রবলেম ডেফিনেশনে। প্রবলেম ডেফিনেশনে আমি আগেই বলেছি, আমাদের প্রবলেম যখন আমরা আইডেন্টিফাই করতে চাই, আমরা যদি প্রবলেমকে আইডেন্টিফাই করতে না পারি তাহলে আলটিমেটলি প্রবলেম আইডেন্টিফাইড না হইলে আমাদের অপরচুনিটি ধরাও পসিবল হয় না, আমরা প্রজেক্টও ডেভেলপ করতে পারবো না। সো আমাদের শুরুতেই প্রবলেমের ডেফিনেশন জানতে হবে, আমি কি নিয়ে কাজ করছি, কেন করছি, কাদেরকে টার্গেট করে করছি, এই জিনিসগুলো আমাকে জানতেই হবে। সো যদি আমি প্রবলেম ডেফিনেশন আইডেন্টিফাই করতে যাই, মেজরলি চারটা জিনিস আমার লাগবে। একটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, আমি কি নিয়ে কাজ করছি সেটা লাগবে, লাইক এস প্যারাগ্রাফ অর স্টার্টিং দ্য প্রবলেম অর অপরচুনিটি, আমি আসলে কি নিয়ে কাজ করছি, কেন করতেছি, এটা অপরচুনিটিস গুলা কি কি, এটা নিয়ে একটা প্যারাগ্রাফ হয়তো আমরা লিখে ফেলতে পারবো। এটাই হচ্ছে প্রবলেম ডেফিনেশনের মেইন পার্ট। দেন হচ্ছে ইস্যুস, আমাদের কি কি প্রবলেম আছে, কি কি অপরচুনিটিস আছে, সো ওগুলাকে লিখে ফেলতে হবে। প্রত্যেকটা ইস্যু, ওইটার প্রত্যেকটা ইস্যুস অনুযায়ী লিখে ফেলতে হবে, ছোট ছোট ভাগে ভাগ করে, ব্লক আকারে। দেন হচ্ছে অবজেক্টিভস, আমাদের গোল কি, আমরা আসলে কেন এই প্রজেক্টটা ডেভেলপ করতে চাচ্ছি, আমাদের গোলস গুলা সব লিখে ফেলবো হচ্ছে অবজেক্টিভ পার্টে। এরপরে হচ্ছে রিকোয়ারমেন্ট, আমাদের যে ক্লায়েন্টস আছে ওরা অ্যাকচুয়ালি আমাদের কাছে কি চাচ্ছে, সো ওরা যা চাচ্ছে সেই রিকোয়ারমেন্টস গুলো আমার থাকতে হবে। এই চারটা পার্ট যদি আমি রাখতে পারি তাহলে আমার প্রবলেম ডেফিনেশন একদম অ্যাপ্রোপ্রিয়েটলি হবে। তো আমাদের প্রবলেম ডেফিনেশন বলো অথবা ডকুমেন্টারি যখন রিপোর্ট লিখবো যে আমি আসলে প্রজেক্টটা কেন করছি, কিভাবে করছি, ওইটার জন্য আমাদের এই চারটা জায়গায় আসলে থাকতে হবে। প্রবলেম স্টেটমেন্ট, কি করছি, ইস্যুস গুলা কি কি, অপরচুনিটির প্রত্যেকটা ইস্যু লিখতে হবে। অবজেক্টিভ মানে হচ্ছে আমাদের গোলটা কি। দেন হচ্ছে রিকোয়ারমেন্টস, মানে হচ্ছে আমাদের ক্লায়েন্টস এর কাছ থেকে আমরা কিছু রিকোয়ারমেন্ট নেই, ওই রিকোয়ারমেন্ট গুলা লাইক আস হচ্ছে ওরা কি চাচ্ছে, কিভাবে চাচ্ছে, ডিজাইনটা কেমন হবে, এই যে আমাদের কি কি লিমিটেশনস থাকবে, আমাদের কি কি কনস্ট্রেন্ট থাকতে পারে, এগুলো সবই আসলে রিকোয়ারমেন্টে যাবে। তো তোমরা যখন কোন একজন কি বলে ক্লায়েন্টের কাছ থেকে কোনো প্রজেক্ট নিতে যাবা, যে উনি তোমাকে একটা সফটওয়্যার ডেভেলপ করতে বললো, তখন তোমাকে মাস্ট বি ওদের কাছ থেকে রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করতে হবে। এবং আমরা মুখে রিকোয়ারমেন্ট নেই, যেটা খুবই বাজে ইস্যু। পরবর্তীতে ওই ক্লায়েন্ট হয়তো বা আমাদের সাথে পোল্টি নিয়ে নিতে পারে, দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, একদম লিখিত রিকোয়ারমেন্ট নিতে হবে। সো আমাদের একজন লোকই থাকবে যে শুধু আমাদের প্রজেক্টের ফুল প্রজেক্টের রিপোর্টটাই লিখবে, আমরা কি করতেছি, কেন করতেছি, ইস্যুস গুলা কি কি, গোল গুলা কি কি, রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের কাছ থেকে কি কি আসতেছে, সমস্ত কিছু সে হচ্ছে শুধু নোট ডাউন করবে, এটাই তার কাজ। সো এইগুলো আমাদের প্রবলেম ডেফিনেশনের স্টেপস এর মধ্যে শুরুতে ফাইন্ড a number of points that may be included in one issue,
state the objectives, ওই বলে ফেলছি already, determine the relative importance of the issues or objectives, identify which objectives are most critical, আমাদের যেই অবজেক্টিভ গুলা আছে, যেই গোল গুলা আছে তার মধ্যে মোস্ট ক্রিটিক্যাল যেগুলা সেগুলাকে আগে সলভ করতে হবে, মেইন পার্ট যেগুলো আছে সেটাকে সলভ করতে হবে। সো আমরা যখন একটাকে প্রজেক্টকে সিলেক্ট করব তখন আমাদের কিছু কাজ করতে হয়। এখানে লেখা আছে দেখো, ব্যাকিং ফ্রম ম্যানেজমেন্ট, আমাদের ম্যানেজমেন্টের কাছ থেকে ফিডব্যাকিং নিতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট টাইমিং অফ প্রজেক্ট কমিটমেন্ট, আমাদের টাইমিং ঠিক করতে হবে যাতে আমরা প্রজেক্ট নিলে পরে ওই কমিটমেন্টটা আমরা রাখতে পারি। সো পসিবিলিটি অফ ইমপ্রুভিং অ্যাটেইনমেন্ট এন্ড অর্গানাইজেশনাল গোল, আমাদের অবশ্যই ইমপ্রুভ করতে হবে কি অ্যাটেইনমেন্ট অফ অর্গানাইজেশনাল গোল, আমাদের অর্গানাইজেশনাল গোল গুলাকে অ্যাটেইন করার জন্য ইমপ্রুভমেন্ট মাস্ট বি নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে, যেগুলো অবশ্যই পসিবল। দেন যদি আমরা চিন্তা করি প্র্যাকটিক্যাল ইন টার্মস অফ রিসোর্সেস ফর সিস্টেম অ্যানালিস্ট এন্ড অর্গানাইজেশন, এরপরে যদি আমরা চিন্তা করি ওয়ার্থওয়াইল প্রজেক্ট কম্পেয়ার্ড উইথ আদার ওয়েজ অ্যান অর্গানাইজেশন কুড ইনভেস্ট রিসোর্সেস। সো এইগুলা হচ্ছে আমাদের একটা সিলেক্ট করার জন্য, একটা প্রজেক্ট আমি যখন ইনিশিয়েশনের সময় আসলে আমি এই প্রজেক্টটা করব, সেই সময় এই কাজগুলো আসলে করতে হয়। আচ্ছা কেউ একজন বলো তো, শাওন তোমার কি রেকর্ডিং হচ্ছে কিনা দেখো তো। জি ম্যাম হচ্ছে। দেন হচ্ছে ডিটারমাইনিং ফিজিবিলিটি, আমাদের ফিজিবিলিটি নিয়ে আমি আগেও কথা বলেছি যে একটা জিনিস মার্কেটাইজ করতে হইলে সেটা আসলে কতটুকু ফিজিবল, সেটা কতটুকু আসলে মার্কেটে চলবে, কতদিন চলবে, এগুলো হচ্ছে ফিজিবিলিটি। সো আমাদেরকে ফিজিবিলিটি টেস্ট মাস্ট বি করতে হবে, আমাদের অবজেক্টিভ আইডেন্টিফাই করে সেই অবজেক্টিভের উপর কি কি রিসোর্স লাগবে সেই রিসোর্সের উপর ফিজিবিলিটি টেস্ট করতে হয়। সো আমরা যদি রিসোর্সটাকে আইডেন্টিফাই করতে পারি লাইক অ্যাজ অপারেশন, আমাদের যদি একটা প্রজেক্টে কাজ করতে চাই তাহলে হচ্ছে অপারেশনালি কাজ করতে হবে, লাইক অ্যাজ ওই প্রজেক্টের কিছু অপারেশনস থাকবে মাস্ট, একটা প্রজেক্ট আসলে অপারেশন ছাড়া চলতে পারবে না। তারপরে কিছু টেকনিক্যাল ইস্যু থাকে, ওই টেকনিক্যাল ইস্যুস গুলা আসলে আমরা বিভিন্ন রিসোর্সের থ্রুতে সলভ বা সর্ট আউট করতে পারি। এরপরে ইকোনমিক্যালি কিছু ইস্যুস থাকে, সো এইগুলার ফিজিবিলিটি টেস্ট আমাকে মাস্ট বি করতে হবে তিনটা জিনিসের, একটা হচ্ছে অপারেশনাল ফিজিবিলিটি, একটা হচ্ছে টেকনিক্যাল ফিজিবিলিটি, আর একটা হচ্ছে ইকোনমিক্যাল ফিজিবিলিটি। এখন দেখো আমরা যদি আমাদের অবজেক্টিভ যদি ডিফাইন করতে যাই তাহলে আমাদের কিছু জিনিস আসলে এক্সিস্ট করতে হয় সব প্রজেক্টে, লাইক এখানে বলেছে স্পিডিং আপ এ প্রসেস, একটা প্রসেসে কাজ করার জন্য যতটুকু স্পিড আপ করার দরকার ততটুকু ওই প্রসেসকে স্পিড আপ করতে হবে যতটুকু পারা যায়। এইটা হচ্ছে আমাদের অবজেক্টিভের মধ্যে থাকবে যে আমাদের প্রজেক্টটা মাস্ট বি খুব স্পিডলি কাজ করবে। দেন হচ্ছে স্ট্রিমিং এ প্রসেস, স্ট্রিমিং এ প্রসেস যখন হচ্ছে স্ট্রিমিংটা করতে হবে মাস্ট, স্ট্রিমটা হচ্ছে মাচ মোর ইম্পর্টেন্ট। তুমি একটা জায়গায় ক্লিক করলা বাট তোমার স্ট্রিমিং হচ্ছে না, তখন কিন্তু তোমার প্রজেক্টটা ফ্লপ খাবে। সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। দেন হচ্ছে কম্বাইনিং প্রসেসেস, দ্যাট মিনস আমি আগেই বলেছি অনেকগুলো সাবসিস্টেম থাকবে, সাবসিস্টেম মিলে একটা সিস্টেম ডেভেলপ হয়। সো আমাদের কিছু প্রসেসকে একসাথে করে মেইনলি আমাদের প্রজেক্টটা রান করবে। সাবসিস্টেম গুলো আসলে প্রসেস হিসেবে কাজ করে এবং ফুল সিস্টেমটা প্রজেক্ট হিসেবে কাজ করে। রিডিউসিং এররস ইন ইনপুট, আমাদের ইনপুট যারা দিবে তাদেরকে একদম হাইলি ট্রেইনড আপ করতে হবে যাতে তারা ভুল ইনপুটটা না দেয়, তাহলে আমাদের সিস্টেমটা ইমিডিয়েটলি ভালোভাবে তাদের মন মতো কাজ করবে। এরপরে রিডিউসিং রিডান্ডেন্ট স্টোরেজ, একই জিনিস আমার বারবার করার দরকার নাই, লাইক তোমরা ডেটাবেস ক্লাস অলরেডি করে আসছো, যদি স্টুডেন্ট নামের একটা টেবিল থাকে একটা ডেটার জন্য, ওই টেবিলটাকে আমরা
ইউজ করতে পারে বিভিন্ন পারপাজে। আমাদের আবার নতুন করে একই নামের ভিন্ন টেবিল আমাদের কি বলে ডিক্লেয়ার করতে হয় না বা ডিজাইন করতে হয় না। সো আমাদের স্টোরেজটাকে রিডান্ডেন্সি দূর করে দেন হচ্ছে ডিজাইন করতে হবে। খুবই মাথা খাটাতে হয় এখানে, খুবই ইন্টেলিজেন্টলি কাজ করতে হয় যদি আমি স্টোরেজের রিডান্ডেন্ট রিডিউস করতে চাই। দেন হচ্ছে রিডান্ডেন্ট আউটপুট রিডিউসিং। সো আমাদের আউটপুট যদি একই আউটপুট বারবার আসে, আমাদের দরকার নাই তো একই আউটপুট বারবার। যেমন তুমি একটা প্রোগ্রাম করতে বললাম যে হচ্ছে আমাকে 10-এর ঘরের নামটা করবে, করে হচ্ছে 10-এর ঘরের নাম তার যে 10টা 10 পর্যন্ত যাবে, 10 পর্যন্ত গিয়ে যে আউটপুট গুলো আসবে সেগুলার সামেশন দেখাতে। এখন কেউ একজন করলো কি যে 10-এর ঘরের নামটা কাউন্ট করে একদম ডিরেক্টলি সামেশন দেখায় দিল, এটা একটা আউটপুট। আর কেউ আবার করছে কি ওই 10-এর ঘরের নামটা প্রত্যেকটা, যেমন 10-কে 10, 10 দুগুণে 20, প্রত্যেকটা জিনিসের আউটপুট দেখাইছে, দেখায় দেন হচ্ছে সামেশন করছে। সো আমার কোয়েশ্চেন অনুযায়ী হচ্ছে আমি আউটপুট কিন্তু 10-এর ঘরের প্রত্যেকটা জিনিসে কত কত আউটপুট দিচ্ছি সেটা চাইনি। আমি চেয়েছি কি যে এই 10 পর্যন্ত 10-এর ঘরের নামটা চলবে, চলে যত আউটপুট গুলো আছে সেগুলোর যোগফল হিসেবে আমাকে শুধু সামেশনটা দেখাবে। সো ইন্টেলিজেন্ট হচ্ছে সেই যে শুধুমাত্র কি আউটপুট চেয়েছে সেটা দেখিয়েছে, আর যে হচ্ছে একদম ফার্স্ট টু লাস্ট দেখিয়েছে সে কিন্তু রিডান্ডেন্ট আউটপুট দেখাইলো। সো ওইটা আমি কিন্তু চাই নাই। তো এই জিনিসটা আমাদের একটু এনশিওর করতে হবে যে রিডান্ডেন্সি যাতে না থাকে, আউটপুট হোক, স্টোরেজ হোক অথবা অন্য কোথাও হোক। এরপরে হচ্ছে ইমপ্রুভিং সিস্টেম এন্ড সাবসিস্টেম ইন্টিগ্রেশন। আমাদের ফুল সিস্টেমটাকে ইমপ্রুভ তো মাস্ট করতে হবে এবং সাব সিস্টেমের যে ইন্টিগ্রেশন গুলো আছে সেগুলাকে কমপ্লিট করে ফেলতে হবে। এগুলো হচ্ছে অবজেক্ট কি বলে আমাদের অবজেক্টিভ গুলা ডিফাইন করার জন্য এই পার্ট গুলো লাগে। আসলে আমাদের গোলটা কি হবে সেটা আইডেন্টিফিকেশনের জন্য এতক্ষণ যে যে কতগুলো কথা বললাম এগুলো আসলে দরকার। এরপরে দেখো ফিজিবিলিটি ইম্প্যাক্ট গ্রিড, ফিগ। ফিজিবিলিটি ইম্প্যাক্ট গ্রিড এটা কি জিনিস? ফিজিবিলিটি ইম্প্যাক্ট গ্রিড হচ্ছে is used to assess the impact of any improvements to the existing system. এটা আমরা অ্যাসেস করার জন্য ইউজ করি। কি অ্যাসেস করব? the impact of any improvements to the existing system. আমি যে ইমপ্রুভমেন্ট নিয়ে আসছি কোন একটা সিস্টেমে সেটার ইম্প্যাক্ট আসলে কতটুকু পড়েছে। ধরো আমি আমার ভাষায় বললাম যে আমি আসলে এই সিস্টেমটার মধ্যে অনেক কিছু ইমপ্রুভ করছি, আলটিমেটলি আউটপুট হিসেবে 0 পাচ্ছি, তাহলে কি ওই যে ইমপ্রুভমেন্ট আমি নিয়ে আসছি বা এতগুলা কাজ করছি সেগুলার আউটপুট আমি 0 পাইছি, এর মানে কোনো ইম্প্যাক্টই পড়ে নাই আমার এই সিস্টেমের উপর। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ইম্প্যাক্টফুল কোনো কিছু নিয়ে আসতে হবে যেটা আসলে আমার সিস্টেমের মধ্যে ইম্প্যাক্ট ফেলবে। সো কতটুকু ইম্প্যাক্ট পড়েছে সেটা আইডেন্টিফিকেশনের জন্য আমরা একটা গ্রিড ইউজ করি যেটাকে আমরা বলি হচ্ছে ফিজিবিলিটি ইম্প্যাক্ট গ্রিড। কোয়েশ্চেন হতে পারে হোয়াট ইজ ফিগ অর হোয়াট ইজ ফিজিবিলিটি ইম্প্যাক্ট গ্রিড। সো তোমাদের এটা লিখতে হবে। এরপরে দেখো এই ফিজিবিলিটি ইম্প্যাক্ট গ্রিডটা আসলে কি করতে পারে, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ইনক্রিজ অ্যাওয়ারনেস অফ দ্য ইম্প্যাক্টস মেড অন দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য কর্পোরেট অবজেক্টিভস। দ্যাট মিনস আমাদের অ্যাওয়্যার করবে, আমাদের অ্যাওয়ারনেসটা ইনক্রিজ করবে যে আসলে কতটুকু ইম্প্যাক্ট করতেছে সেটা সম্পর্কে। আমি যখন অ্যাওয়্যার থাকবো যে আসলে আলটিমেটলি কোনো ইম্প্যাক্ট করতেছে না, তখন কিন্তু আমি অ্যাওয়্যার হবো যে আরো কি নিয়ে আসলে পরে এই ইমপ্রুভমেন্টটা কাজ করবে। সো এই ফিগটা আসলে অ্যাওয়ারনেস ইমপ্রুভমেন্ট ইনক্রিজিং এর জন্যই ইউজ করা হয় এবং কতটুকু অ্যাসেসমেন্ট করার জন্য, কতটুকু ইম্প্যাক্ট করতেছে সেটার জন্য এই ফিগ ইউজ করা হয়। তোমাদের এইটা কিন্তু কোয়েশ্চেনে আসবে, সো এটা পড়তে হবে ফিজিবিলিটি ইম্প্যাক্ট গ্রিড। এরপর দেখো এখানে একটা চার্ট দেয়া আছে, এই চার্টটা আমি বেশি কিছু বলবো না। An analyst can use a feasibility impact grid to show how its system component affects process objectives. এইখানে একটা গ্রিড বলতে আসলে যেটা বোঝায় ম্যাট্রিক্স এর মতো, যে আমার কোন কোন পার্টের মধ্যে এই ইমপ্রুভমেন্টটা কাজ করেছে সেটা আমি যদি গ্রিড আকারে লিখতে চাই, সে মানে হচ্ছে ম্যাট্রিক্স আকারে, যেটাকে বলে ম্যাট্রিক্স অনেকটা গ্রিড, ওই গ্রিডের মতো করে আসলে এই যে এইখানে দেখো বেশ কিছু জিনিস লেখা আছে যে
ই কমার্স সিস্টেমের জন্য, এমআইএস সিস্টেমের জন্য, টিপিএস সিস্টেমের জন্য কি কি ইমপ্রুভমেন্টের দরকার আর কি কি সিম্বলের দরকার, এখানে উপরে কিছু সিস্টেম কম্পোনেন্টস কি কি আছে, স্পিড হচ্ছে কিনা, ওই যে একটু আগে যেটা বলে আসছি যে প্রসেস অবজেক্টিভস গুলো যে থাকে, ওই অবজেক্টিভ গুলো আমাদের ফুলফিল হচ্ছে কিনা একটা সিস্টেমের, সেটা আমরা দেখতে পারি। সো ফুলফিল যদি হয় তো বেটার, আর যদি না হয়ে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, এই জিনিসগুলো কিভাবে ফুলফিল, যেমন হচ্ছে দেখো কম্বাইনিং প্রসেসেস, আমরা এখানে কম্বাইন করতে পারছি না প্রসেস গুলাকে। সো যদি প্রসেসকে কম্বাইন করতে না পারি তাহলে কিন্তু আমাদের ঝামেলা হয়ে যাবে। সো আমি এখানে দেখতে পাচ্ছি আমি প্রসেসকে কম্বাইন করতে পারি নাই, তাহলে আমার ইমপ্রুভমেন্টের পার্ট হচ্ছে এই কম্বাইন করতে হবে, প্রসেস গুলাকে আমাকে কম্বাইন করতে হবে। সো আমাদের এই গ্রিডটা যদি আমি আঁকতে পারি তাহলে আমাদের একটা উপকার হয়, সেটা হচ্ছে আমাদের কি করতে হবে সেটার আইডেন্টিফিকেশনটা হয়ে যায় বা হচ্ছে ইনক্রিজিং হয়ে যায়। ওকে, দেন পাসওয়ার্ড লাগলো। টেকনিক্যাল ফিজিবিলিটির মধ্যে আমাদের কি করতে হয়, টেকনিক্যাল যে ফিজিবিলিটিটা আছে সেই ফিজিবিলিটিটার মধ্যে আমাদের অ্যাড অন টু প্রেজেন্ট সিস্টেম, আমাদের যেই রানিং যেই সিস্টেমটা আছে সেটাতে শুরুতে অ্যাড করতে হয় কি অ্যাড করতে হয়, টেকনোলজি অ্যাভেলেবল টু মিট ইউজার নিডস, আমাদের ইউজার মিটের জন্য যেই টেকনোলজিটা দরকার হয় সেই টেকনোলজিটাকে অ্যাড করতে হয় যদি আমি তোমার ফিজিবিলিটি টেস্ট করতে যাই, সরি টেকনিক্যাল ফিজিবিলিটি টেস্ট করতে যাই। এরপরে যদি আমি ইকোনমিক ফিজিবিলিটির কথা বলি, ইকোনমিক ফিজিবিলিটি কি, আমাদের সিস্টেম অ্যানালিস্ট টাইম, দেন হচ্ছে কস্ট অফ সিস্টেম স্টাডি, আমাদের কি পরিমাণ কস্ট হবে একটা সিস্টেমকে স্টাডি করার জন্য, দেন আমরা বলতে পারি হচ্ছে কস্ট অফ এমপ্লয়িজ টাইম ফর স্টাডি, দেন এস্টিমেটেড কস্ট অফ হার্ডওয়্যার, আমাদের কি কি হার্ডওয়্যারে কতটুকু খরচ হবে সেগুলো এস্টিমেশন থাকতে হয় আমাদের। এরপরে কস্ট অফ প্যাকেজ সফটওয়্যার অর সফটওয়্যার ডেভেলপমেন্ট, আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য আসলে কি কি করতে হয় সেটা লাগবে। এরপরে দেখো অপারেশনাল ফিজিবিলিটির কথা যদি আমরা চিন্তা করি, whether the system will operate when installed, আমাদের অপারেশনে যখন আমরা যাব, যখন আমরা ইনস্টল করব তখন হচ্ছে আমাদের কোথায় ইনস্টল করব সেটাকে জানতে হবে যে আমি কোথায় ইনস্টল করছি, whether the system will be used, আমরা এই সিস্টেমকে আসলে কোথায় ইউজ করব সেটাও জানতে হবে। এরপরে আমরা যদি চাই যে টেকনিক্যাল ফিজিবিলিটি টেস্ট করব, টেকনিক্যাল ফিজিবিলিটির মধ্যে যেটা হয় অলরেডি বলছি যে আমাদের কি 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 বলে এটাকে, রিসোর্সেস গুলো আমাদের কি কি হবে সেই ব্যাপারটা আমাকে শেয়ার করতে হবে এই ফিজিবিলিটিতে। যেমন হচ্ছে ক্যান কারেন্ট technical resources be upgraded or added to in a manner that fulfills the request under consideration. If not, is there technology's existence that meets the specifications? So এই টেকনিক্যাল ফিজিবিলিটি কি জিনিস, ইকোনমিক্যাল ফিজিবিলিটি কি জিনিস, আমার সফটওয়্যারে কি কি খরচ হবে, হার্ডওয়্যারে কি কি খরচ হবে, সফটওয়্যার ডেভেলপমেন্টে কতটুকু খরচ হবে, বিজনেস এমপ্লয়ি টাইম কতটুকু হবে, দেন হচ্ছে অ্যানালিস্ট বা টিম টাইমের জন্য আসলে কতটুকু ইনভেস্ট করতে হবে, সেইগুলা হচ্ছে ইকোনমিক ফিজিবিলিটি। তোমরা অলরেডি বুঝতে পেরেছো এটা। দেন হচ্ছে অপারেশনাল ফিজিবিলিটি, আমি বলেছি যখন হচ্ছে আমরা ইনস্টলেশন করব সেইগুলা হচ্ছে অপারেশন, যখন আমাদের সিস্টেমটা অপারেশন করবে, অপারেশনে নামবে তখন আসলে কিরকম থাকা দরকার, কতটুকু ফিজিবল হওয়া দরকার সেগুলাকে টেস্ট করতে হয়। সো এই গেল আমাদের ফিজিবিলিটি নিয়ে। এরপরে হচ্ছে আমরা যদি অ্যাক্টিভিটি প্ল্যানিং এন্ড কন্ট্রোলের কথা বলি, আমাদের অ্যাক্টিভিটি
প্ল্যানিং এন্ড কন্ট্রোলের ক্ষেত্রে যেটা হয়, প্ল্যানিং ইনক্লুডস আসলে আমাদের কি কি প্ল্যানিং করতে হয়। সিলেক্ট এ সিস্টেমস অ্যানালাইসিস টিম, আমাদের মাস্ট বি প্ল্যানিং এর সময় অ্যানালাইসিস করতে হবে ওই ইস্যুটা নিয়ে যে আমাদের টিম মেম্বারে এই সিস্টেমের মধ্যে টিম মেম্বার কারা কারা থাকবে সেটা নিয়ে অ্যানালাইসিস মাস্ট বি করতে হবে। এই কাজটা আসলে কতটুকু হবে সেটা নিয়ে আমাদের অ্যানালাইসিস করতে হবে। এরপরে হচ্ছে এস্টিমেটিং টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট ইচ টাস্ক, প্রত্যেকটা টাস্ক আসলে কমপ্লিট করার জন্য আমাদের কতটুকু টাইম লাগে সেটাকে প্ল্যান করে ফেলতে হবে, যে আমার রিকোয়ারমেন্ট নিতে কতটুকু টাইম লাগছে, ডিজাইন করতে কতটুকু টাইম লাগছে সেগুলা। স্কেজুলিং দ্য প্রজেক্ট, আমাদের মাস্ট বি প্রতিটা প্রত্যেকটা কাজের জন্য স্কেডিউলড আপ হইতে হবে। স্কেডিউলিং না হইলে আমরা আসলে আগাইতে পারবো না। এরপরে যদি আমি বলি প্ল্যানিং এর পার্টে আসলে স্কেডিউলিং, এস্টিমেটেড টাইম, দেন হচ্ছে অ্যানালাইসিস, কি বলে এটাকে, সিস্টেমস টিম, আমাদের সিস্টেমের মধ্যে সিস্টেমকে ডেভেলপ করার জন্য কোন কোন টিম লাগবে সেটাকে অ্যানালাইসিস করে বের করে, এগুলি সবই প্ল্যানিং এর আন্ডারে। এরপর আমি যদি চিন্তা করি যে আসলে কন্ট্রোল ইনক্লুড, আমাদের কন্ট্রোল করার জন্য কি কি ইনক্লুডিং থাকতে হয়, দুইটা জিনিস ইনক্লুড থাকতে হয়। একটা হচ্ছে কম্পেয়ারিং দ্য প্ল্যান ফর দ্য প্রজেক্ট উইথ ইটস অ্যাকচুয়াল ইভালুয়েশন। দ্যাট মিন্স আমি আসলে যতটা প্ল্যান করেছি এবং যতটুকু প্ল্যান করেছি এবং প্ল্যান অনুযায়ী যে কাজগুলা হয়েছে সেটাকে আমরা কম্পেয়ার করবো, ইভালুয়েট করবো যে আমি আসলে প্ল্যান মতো আগাইতে পারছি কিনা। যদি না পারি তাইলে কিন্তু আমাকে কন্ট্রোলিং এর পার্ট চলে আসতেছে, আমাকে কন্ট্রোল করতে হবে। আর যদি পেরে যাই তাহলে তো বোঝা যাবে যে আমাদের ফুল কন্ট্রোলে আছে, এটা নিয়ে আর কোনো কাজ করার দরকার নেই। এরপরে চিন্তা করতে হবে হচ্ছে টেকিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন টু এক্সপেডিট অর রিশিডিউলড অ্যাক্টিভিটিস। তার মানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিতে হবে এক্সপেন্ডিচারের জন্য অথবা আমাদের অ্যাক্টিভিটিস রিশিডিউলিং করার জন্য। দ্যাট মিন্স আমাদের যদি দেখি আমাদের প্রপারলি কাজ হচ্ছে না, কস্ট বেড়ে যাচ্ছে, এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে, অথবা স্কেডিউল অনুযায়ী আসলে কাজ হচ্ছে না, তাহলে আমাদেরকে কন্ট্রোল করতে হবে কিভাবে, রিশিডিউলিং এর থ্রুতে। সো আমাদের রিশিডিউলিং করতে হইলেও অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিতে হবে, যে আসলে তুমি 7 দিনে পারো নাই, তোমাকে 1 দিনের মধ্যে এখন করে দেওয়া লাগবে, নাথিং টু ডু। সো তোমার টিম মেম্বার একটু প্রেসারাইজড হবে, কাজটা আগাবে। এরপরে দেখো আমরা আসলে এস্টিমেটিং টাইমটা কিভাবে করি। সো আমাদের টাইম এস্টিমেশনের জন্য মাস্ট বি প্রজেক্টকে ছোট ছোট ফেজে ভাগ করতে হবে। ফার্দার প্রজেক্ট ইজ ব্রোকেন ডাউন ইনটু টাস্কস অর অ্যাক্টিভিটিস। সো আমাদের প্রজেক্টকে ছোট ছোট টাস্ক এবং অ্যাক্টিভিটিস এর মাধ্যমে ভাগ করে নিলে কাজটা ইজি হয়ে যাবে। তাহলে হচ্ছে প্রত্যেকটা পিপলকে তুমি আলাদা আলাদা টাস্ক অর অ্যাক্টিভিটিস দিতে পারবা এবং সবগুলাকে যখন কম্বাইন করবা তখন ফুল সিস্টেমটা ডেভেলপ হয়ে যাবে। ফাইনালি প্রজেক্ট ইজ ব্রোকেন ডাউন ইনটু স্টেপস অর ইভেন স্মলার ইউনিটস। আমাদের যখন ব্রোকেন হয়ে যাবে তখন হচ্ছে আমাদের টাইম এস্টিমেশনের জন্য ইজি হয়ে যাবে কাজটা, যে আমি আসলে ব্রেক ব্রেক করে ফেলছি, সো ওকে 2 দিন, ওকে 2 দিন, ওকে 2 দিন, প্যারালালি 2 দিনেই আলটিমেটলি আমাদের 5টা প্রসেস হয়ে যাচ্ছে। আর যদি আমি প্যারালালি না করে একটার পর একটা করতাম তাইলে যেটা হইতো, এই 5 জনের 5টা কাজ করতে 10 দিন লাগতো 2 দিন করে। সো আমি 10 দিনের কাজ 2 দিনে নিয়ে আসতে পারতেছি। এই কারণে ছোট ছোট ভাগে আসলে ভাগ করে নিতে হয়। টাইম ইজ এস্টিমেটেড ফর ইচ টাস্ক অর অ্যাক্টিভিটিস, প্রত্যেকটা টাস্কের জন্য আলাদা আলাদা টাইম এস্টিমেশনের দরকার হয়। মোস্ট লাইকলি পেসিমিস্টিক অ্যান্ড অপটিমিস্টিক এস্টিমেটস ফর টাইম মে বি ইউজড। পেসিমিস্টিক অ্যান্ড অপটিমিস্টিক মাস্ট বি হতে হবে। এমন হইলে হবে না যেটা করার জন্য 1 ঘন্টা দরকার সেটার জন্য আমি 2 দিন দিছি, আর যেটা করার জন্য 5 দিন দরকার সেটার জন্য আমি দিছি 5 ঘন্টা। এরকম হইলে হবে না, মাস্ট বি অপটিমিস্টিক হইতে হবে, যে আসলে সেই এস্টিমেশন করবে টাইম যার অলরেডি প্রি নলেজ আছে যে এটা ডেভেলপমেন্টের জন্য কতটুকু সময়ের দরকার। এটা একটা ফিগার দেয়া আছে, দেখো, বিগিনিং টু প্ল্যান এ প্রজেক্ট বাই ব্রেকিং ইট ইনটু 3 মেজর অ্যাক্টিভিটিস। 3টা মেজর অ্যাক্টিভিটিস এর থ্রুতে আসলে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যানালাইসিস, একটা হচ্ছে ডিজাইন, আর একটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। আমরা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে 7টা পার্ট পড়েছিলাম, 7টার মধ্যে এই 3টা পার্ট মেইন ইম্পর্টেন্ট: অ্যানালাইজ করা, ডিজাইন করা,
আর একটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা। সো অ্যানালাইসিস পার্টের মধ্যে আসলে কি থাকতে হবে, এই মেজর পার্টের মধ্যে এটার মধ্যে থাকতে হবে ডেটা গ্যাদার করতে হবে, যে এই রিলেটেড কি কি ডেটা আছে, কি কি সফটওয়্যার আছে, কিভাবে কাজ করে, এই সমস্ত ডেটা গ্যাদারিং নিয়ে আসতে হবে। দেন হচ্ছে ডেটা ফ্লো এন্ড ডিসিশন অ্যানালাইসিস, কোনটার পরে কি হবে, ফ্লো চার্টটা কেমন হবে, ডেটা ফ্লোটা কেমন হবে, সেটা অ্যানালাইসিস পার্টেই শেষ করতে হবে। এরপরে হচ্ছে প্রপোজাল প্রিপারেশন, আমাদের যেই প্রপোজালটা আছে, প্রপোজাল বলতে যে রিপোর্টটা, এই সফটওয়্যারের উপরে ফুল রিপোর্টটা, ওই রিপোর্টটা অ্যানালাইসিস পার্টেই শেষ করতে হবে। রিপোর্ট, উইদাউট রিপোর্ট ইউ কান্ট ডু এনিথিং। তোমার সফটওয়্যারের কোনো ম্যাম ভ্যালু সাউন্ড কম আসে, সাউন্ড কম আসতেছে? এখন ঠিক আছে ম্যাম। আচ্ছা, তোমার সিস্টেমটা ফুললি ভ্যালুলেস হয়ে যাবে যদি তুমি কোনো রিপোর্ট রাইট না করো। তোমার সিস্টেমের রিপোর্ট রাইটিংটা মাস্ট বি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে ডিজাইনিং এর পার্ট। ডিজাইনিং এর পার্টে আসলে কি থাকবে, দেখতে কেমন হবে, রাইট? সো বেশি ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে ডেটা এন্ট্রি ডিজাইন। আমার কি টাইপের ডেটা এন্ট্রি নিবে সেটাকে ডিজাইন করা। ইনপুট ডিজাইন, আউটপুট ডিজাইন এন্ড হচ্ছে ডেটা অর্গানাইজেশন। দ্যাট মিনস ডিজাইনের মেইন ফ্যাক্টরটাই হচ্ছে আমার ডেটাগুলো কিভাবে থাকবে, কিভাবে আসবে এবং কিভাবে শো করব। সেটাকে ডিজাইন না করতে পারলে আসলে আমার প্রজেক্টে কোনো ভ্যালু নেই। সো এই ডিজাইনিং এর মধ্যে চারটা পার্ট আমাকে মাস্ট বি এনশিওর করতে হবে। ডেটা কিভাবে এন্ট্রি নিবে সেটা ডিজাইন আপ করতে হবে, ইনপুট কিভাবে নিবে, আউটপুট কিভাবে শো করবে, ডেটা অর্গানাইজড কিভাবে হবে, এইগুলা সব আমাদের ডিজাইন করে নিতে হবে। এরপরে আসি ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন আমরা আগেই জানি, কোডিং এর পার্টটা চলে আসে। কোডিং কে আসলে ইমপ্লিমেন্টেশন বলা হয়। ইমপ্লিমেন্টেশন করে সেটাকে ইভালুয়েট করতে হয়। ইমপ্লিমেন্টেশন তোমার শেষ, সেটা আসলে কেমন কাজ করছে, সেটা ফিজিবিলিটি কেমন, সেগুলা টেস্ট করবা, এটাকে বলা হচ্ছে ইভালুয়েশন। সো এইখানে দেখো যেটা হয়েছে, তোমার কি বলে, এখানে একটা স্কেজুলিং দিয়ে দিয়েছে যে ডেটা গ্যাদারিং এর জন্য আসলে আমার কতটুকু উইকস দরকার হয়। যেমন ডেটা গ্যাদার করতে গেলে আসলে তোমার কন্ডাক্ট করতে হবে হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউ আছে, তাদের কাছ থেকে ইন্টারভিউ নিতে হয়, এটার জন্য 3 উইকস ধরেছে। কি বলেছে, অ্যাডমিনিস্টার কোয়েশ্চেনিয়ার করতে গেলেও 4 উইকস লাগছে। রিড কোম্পানি রিপোর্টস, যে কোম্পানি আমাকে দিল এটাকে ডেভেলপ করতে, তারা আসলে কি চাচ্ছে, তাদের রিপোর্টটা পড়ার জন্য 4 উইকস নিয়েছে। ইন্ট্রোডিউস প্রোটোটাইপ 5 উইকস। তার মানে আমার ডেটা গ্যাদারিং এর সময় আমি তাদের কাছ থেকে যে সব রিকোয়ারমেন্ট নিয়েছি সেই সাথে সাথে আমাকে প্রোটোটাইপটাকে ইন্ট্রোডিউস করতে হবে। এখন প্রোটোটাইপ হইতে পারে তোমার সফটওয়্যারের একটা ছোট পার্ট, অথবা প্রোটোটাইপ হইতে পারে হচ্ছে কোনো ফিগারের থ্রুতে। সো তোমাকে এইটা ইন্ট্রোডিউস করতেই হবে। উইদাউট প্রোটোটাইপ ইউ ক্যান নট ডিফাইন এনিথিং। সো ইউ হ্যাভ টু শো a small prototype of your system, of your project. Without this, no one can actually know what to do or what is going there. So you must design a prototype of your system. So observe reactions to prototype. So তুমি যখন prototype ডিজাইন করলা, when you show this to your clients, then they react to your system, and তখনই তুমি একমাত্র অ্যাভেল করতে পারবা যে আসলে তাদের রিয়াকশনটা কি। উইদাউট প্রোটোটাইপ ইউ ক্যান নট ইমাজিন এনিথিং। যখন তুমি প্রোটোটাইপ দেখাবা না, তখন তারা কি করবে জানো, তোমার প্রজেক্টটা দেখে একটা রিয়াকশন দিবে, এটা কি করছে। সো এই কারণে আমাদের প্রজেক্ট করার আগে প্রোটোটাইপের মধ্যে অনেক সময় দিতে হয় ক্লায়েন্টসকে আসলে খুশি করার জন্য, অথবা আমাদের ভালো ফিডব্যাকের জন্য। যাই হোক, এখানে এই সব টাইমিংটা দেওয়া আছে, এগুলা হচ্ছে খুবই ডেমো একটা টাইমিং। বিভিন্ন সফটওয়্যারের জন্য, বিভিন্ন প্রজেক্টের জন্য আলাদা আলাদা টাইমিং হবে। সো এটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কিভাবে করবা। বাট আমাদের এই রকম ভাবে ভেঙে ভেঙে
টাইমিং গুলা করতে হয় 2 আওয়ার্স 3 আওয়ার্স 4 আওয়ার্স এইভাবে। সো এটা একটু দেখালাম আর কি এক্সাম্পল হিসেবে। এরপরে যদি আমরা প্রজেক্ট স্কেডিউলিং চার্টের কথা বলি, আমাদের জেন্ট চার্ট আছে আর হচ্ছে পার্ট ডায়াগ্রাম আছে। জেন্ট চার্টটা খুবই এটা আসলে কেন ইউজ করে মানুষজন, এটা খুবই একটা সিম্পল একটা চার্ট, খুবই সিম্পল। lends itself to end user communication. ইউজাররা কমিউনিকেট করতে পারে এই চার্টে এবং ড্রন টু স্কেল আমাদের স্কেলিং করা যায় যে আসলে আমরা কতটুকু কাজ করেছি জেন্ট চার্টের থ্রুতে। তোমাদের তোমরা এক কাজ করতে পারো, এইটা নিয়ে আর একটু জানতে পারো যে এই জেন্ট চার্টটা আসলে কিভাবে কাজ করে, কেমনে করে। এটা যদি কেউ ইন্টারেস্টেড থাকো পরবর্তীতে কাজে লাগবে, যারা সফটওয়্যার ফার্মে যাবা তাদের জন্য এই চার্টটা আসলে জেনে রাখা ভালো। সো আমি তো এখানে ফুল ডিটেইলস এ পড়াতে গেলে আসলে সিলেবাস শেষ হবে না, দ্যাটস ওয়াই এটা খুবই স্বল্প পরিসরে যতটুকু আসলে জানানো দরকার ততটুকু জানাচ্ছি। পার্ট ডায়াগ্রাম হচ্ছে জেন্ট চার্টের অলমোস্ট বলতে পারো এটার কাছাকাছি একটা জিনিস বা হচ্ছে বিকল্প বলতে পারো। সো এক একজন এক একটা ইউজ করে। পার্ট ডায়াগ্রামে যেটা হয়, ইউজফুল হোয়েন অ্যাক্টিভিটিস ক্যান বি ডান ইন প্যারালাল। এই ডায়াগ্রামটা তখনই আসলে কার্যকরী হয় যখন আমাদের কোনো কাজকে ছোট ছোট আকারে ভেঙে parallelly, when we do our works in parallel way, in that case Pearl diagrams actually works. Otherwise Pearl diagram আমাদের কোনো কাজে আসে না যদি আমরা প্যারালালি কাজ না করি। প্যারালাল ওয়েতেই আসলে আলটিমেটলি করতে হবে পাইপলাইনিং এর মতো করে। সো এইখানে দেখো জেন্ট চার্ট আছে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের জন্য। এটা হচ্ছে জেন্ট চার্টের একটা এক্সাম্পল। কারেন্ট উইকে আমি আসলে কতটুকু কাজ করেছি, কিভাবে করেছি, কোন পার্টটা আসলে কমপ্লিট হয়েছে, কোন পার্টটা ইনকমপ্লিট হয়েছে, এই জেন্ট চার্টের থ্রুতে তুমি দেখতে পাবা। দেখো এখানে অ্যাক্টিভিটিস আছে, যেমন আমি ফার্স্ট 3 উইক বা 4 উইকের কথা যদি চিন্তা করি, আমি আসলে কতটুকু কাজ করেছি, আমার কতটুকু কাজ হয়েছে প্রজেক্টে, তুমি এই চার্টটা দেখলেই বুঝতে পারবে না যে 3 উইকস চলাকালীন সময় আসলে আমি কি করেছি। শুধুমাত্র কন্ডাক্ট ইন্টারভিউ করেছে আর হচ্ছে রিড কোম্পানি রিপোর্টস, আদার কোনো কাজ আমি করতে পারি নাই অথবা প্রপোজালও রেডি করতে পারি নাই। সো আমি জেন্ট চার্টে 3 নাম্বার উইকে কতটুকু কাজ হয়েছে সেটা দেখে নিলাম। অথবা ধরো আমার হচ্ছে 14 উইক পর্যন্ত আমি চলেছি, এর বাকি 14 উইক চলতেছে, 14 উইক পর্যন্ত আমার কতটুকু কাজ হয়েছে, কি কি কাজ হয়েছে। আমি কি প্রোটোটাইপটা ডিজাইন করতে পেরেছি? হ্যাঁ এক্স্যাক্টলি পেরেছি। আমার অ্যানালাইসিস পার্টটা কি ফুলি শেষ হয়েছে? এক্স্যাক্টলি শেষ হয়েছে। সো আমাদের এই যে জিনিসগুলা আমরা এই চার্টে দেখলেই কতটুকু কার কতটুকু পার্ট শেষ হয়েছে বা কতটুকু করার দরকার ছিল সেটা আইডেন্টিফাই করতে পারি। এটা 2 ডাইমেনশনাল একটা চার্ট। এই জন্য হচ্ছে প্ল্যানিং যখন করা হয় তখন জেন্ট চার্টটা আসলে ইউজ করা হয় যে প্ল্যানিং অনুযায়ী আমাদের অ্যাক্টিভিটিস আসলে প্যারালালি সিনক্রোনাইজড হচ্ছে কিনা। যদি সিনক্রোনাইজেশন না থেকে থাকে, আমার প্ল্যানিং একটা করছি আরেকটা, তাহলে আমরা কখনোই আসলে প্রজেক্ট শেষ করতে পারবো না, হযবরল হয়ে সবকিছু ফ্লপ খেয়ে যাবো। সো এই জেন্ট চার্টটা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমরা যদি পার্ট ডায়াগ্রাম দেখি, আমাদের পার্ট ডায়াগ্রামে এখানে দেখো ছোট ছোট বল স্টেটের মতো দেখা যাচ্ছে। সো এই স্টেট গুলো আসলে কি করেছে? স্টেট গুলো আসলে কিছুই না, স্টেট গুলা হচ্ছে আমি যে ছোট ছোট আকারে ভাগ করছিলাম, ওই যে কেউ একটা প্রসেস করবে, কেউ আরেকটা প্রসেস করবে, কেউ একটা সাবসিস্টেম করবে, আরেকজন আরেক সাবসিস্টেম করবে। সো ওই যে সাবসিস্টেম গুলা আছে এবং একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, সেটাকেই এই চার্টের থ্রুতে দেখানো হয়েছে। দেখো শুরুর যেই প্রসেসটা আছে 10 নাম্বার, 10 নাম্বার প্রসেসের আউটপুটের উপরে 20 বা সেকেন্ড যে প্রসেসটা আছে সেটা ডিপেন্ড করছে, এবং সেটা না পেলে আলটিমেটলি 30 যে আছে তার ইনপুট আসতেছে না। সো যতক্ষণ না এই 10-20 শেষ হবে ততক্ষণ 30 কোনো কাজ করতে পারবে না। সো আমাদের এইটার আউটপুট নিয়ে আসতে হবে। এইটাই আসলে আমি পার্ট ডায়াগ্রামের থ্রুতে দেখাতে পারি যে আসলে ফোর্থ উইকে আমি আসলে কতটুকু কাজ করতে পেরেছি, প্রসেস 1-2 কি শেষ হয়েছে। যদি শেষ হয়ে থাকে তাহলেই শুধুমাত্র আমার প্রসেস 3 স্টার্ট করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। তো এই পার্ট ডায়াগ্রামের থ্রুতে আমরা ওই জিনিসটা জানতে পারি যে কে কখন কোন কাজটা করেছে, কিভাবে হয়েছে, এটা আসলে জানা যায়। পার্ট ডায়াগ্রামের অ্যাডভান্টেজ কি কি? এটা হচ্ছে ইজি আইডেন্টিফিকেশন অফ দ্য অর্ডার অফ দ্য প্রেসিডেন্স। দ্যাট মিন্স আমাদের কোন কাজের পরে কোন কাজটা হবে সেটার অর্ডার মেনটেন হয় হচ্ছে পার্ট ডায়াগ্রামের থ্রুতে। এটা হচ্ছে মাচ মোর অ্যাডভান্টেজ বলতে পারি। দেন হচ্ছে ইজি আইডেন্টিফিকেশন অফ দ্য ক্রিটিক্যাল পাথ, and thus
ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস। আমাদের ক্রিটিক্যাল পাথটা কোনটা? ক্রিটিক্যাল পাথ বলতে আমরা যদি এখানে দেখি, দেখো 60 নাম্বার যে প্রসেসটা আছে, এই প্রসেসটা আসলে কতটা মানুষের উপর, কতটা প্রসেসের উপর ডিপেন্ডেন্ট, 1 থেকে শুরু করে 5 পর্যন্ত প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রসেসের উপর ডিপেন্ড করতেছে হচ্ছে এই 6 নাম্বার প্রসেসটা। সো আমি বুঝতেই পারতেছি মেইন কাজটা করতেছে হচ্ছে এই 6 বা 60 যেটা আছে এখানে। তো আমাদেরকে ইজি হয় এই এই পার্ট ডায়াগ্রামটা দেখলে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি ক্রিটিক্যাল পাথ কোনগুলাকে আমাদের ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিজ এর থ্রুতে সলভ করা হবে। দেন হচ্ছে ইজি ডিটারমিনেশন অফ স্ল্যাক টাইম। আমাদের স্ল্যাকিংটা কোথায় হচ্ছে, আমরা আসলে কোথায় পিছলে যাচ্ছি, লেট কোথায় হচ্ছে, সো আমরা ইজিলি ডিটারমাইন করতে পারি। ওকে, স্ল্যাক টাইমিংটা ইজিলি ডিটারমাইন করতে পারি। এরপরে টাইম বক্সিং একটা পার্ট আছে। দেখো টাইম বক্সিংটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা যদি একটু বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা বলতে এটা আসলে মনে রাখবা। এই টাইম বক্সিংটা নিয়ে অনেক সময় অনেকে কোয়েশ্চেন করে, এটা কি? এটা হচ্ছে টাইম বক্সিং সেট অ্যান্ড অ্যাবসলিউট ডিউ ডেট ফর প্রজেক্ট ডেলিভারি। আমাদের টাইম বক্সিংটা মানে হচ্ছে এক্স্যাক্টলি, যেমন এই সেমিস্টারটা আমি কবে শুরু করেছি এবং কবে শেষ করব, কবে মিডটার্ম হবে, কবে ফাইনাল হবে, আমার কিন্তু একদম বক্স করা। সো এইটাকে বলে হচ্ছে টাইম বক্সিং। এর বাইরে আমি যেতে পারবো না, আগেও আসতে পারবো না, বিকজ অফ আমাকে অ্যানাদার সেমিস্টার স্টার্ট করতে হবে, আর অ্যানাদার এক্সাম নিতে হবে, আমার রেজাল্ট পাবলিশ করতে হবে। উইদাউট দিস রেজাল্ট উই ক্যান নট প্রসিড টু দ্য নেক্সট সেমিস্টার। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু মেইনটেইন দ্য টাইম বক্সিং। সো টাইম বক্সিংটা যদি কি তোমাদের আসে কোয়েশ্চেনে, হোয়াট ইজ টাইম বক্সিং, তখন তোমাদেরকে লিখতে হবে টাইম বক্সিং is a sets an absolute due date for a project delivery or something else, whatever it is, project delivery হতে পারে or যে কোনো কিছু হতে পারে, বাট যেহেতু আমরা সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন করছি, সো আমরা প্রজেক্ট ডেলিভারির কথাই বলবো। দেন টাইম বক্সিংটা কেন ইম্পর্টেন্ট? মোস্ট ক্রিটিক্যাল ফিচার্স, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফিচার, are developed first and implemented by the due date. এটা due date এ করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফিচার টাইম বক্সিং। আদার ফিচার্স আর অ্যাডেড লেটার। দেন হচ্ছে আমাদের যে ফিচার গুলো আসলে অ্যাকুরেটলি লাগবে সেটা আমার টাইম বক্সিং এর মধ্যেই শেষ করতে হবে। দেন আমাদের আলাদা ফিচার গুলা ওইগুলো আমরা পরে নিতে পারবো। লাইক অ্যাজ আমাদের এই সেমিস্টারের মধ্যে তোমাদের 4টা বা 5টা কোর্স আছে, এই 5টা কোর্স তোমাদের শেষ করতেই হবে, এর কোনো বিকল্প নাই। বাট আমি যদি বলি যে তোমাদের স্কিল ডেভেলপমেন্টের কথা, ওকে ফাইন, তোমরা হচ্ছে ওই টাইম বক্সিং এর আগে পরে যে কোনো সময় সেটা অ্যাড করে নিতে পারো, ইটস টোটালি আপ টু ইউ। সো আমাদের টাইম বক্সিংটা মাচ মোর ইম্পর্টেন্ট ডিউ ডেটে কাজ করার জন্য। এগুলো নিয়ে আসলে বলার তেমন কিছু নাই। আমাদের প্রজেক্টের ডিউ ডেট কি কি কিভাবে হয় এগুলো সবই অলরেডি তোমরা জানো। ফাংশন পয়েন্ট অ্যানালাইসিস, এটা একটু বলি। সবাই কি আছো না ঘুমায় পড়ছো? জি ম্যাম আছি। জি ম্যাম। আছেন? আছে ম্যাম। 3জন পার্টিসিপেন্ট কোথায় গেল আবার? আহ, আচ্ছা, তোমাদের সাথে যারা রেজিস্ট্রেশন করেছে সবাই কি ক্লাস করছে 66 ডি? হ্যাঁ, জি ম্যাম, জি ম্যাম। জি ম্যাম সবাই class করছে। করছে? এমন কেউ কি আছে যারা হচ্ছে ক্লাস করছে না? করছে ম্যাম সবাই। আচ্ছা, কেউ একজন হ্যান্ড রেজ করেছো, শামিম মিয়া। ম্যাম কোনো কোয়েশ্চেন আছে স্যার? বোঝানোর জন্য ম্যাম হ্যান্ড রেজিং করছিলাম। হ্যাঁ, ম্যাম উপস্থিত আছে এই জিনিসটা বোঝানোর জন্য ও হ্যান্ড আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই এখন ঘুমায় নাই আর কি। যাক, অনেক দূর মোটামুটি আমরা শেষ করে ফেলছি। আজকে আরেকটু শেষ করবো আর কি। কয় মিনিট আছে? আচ্ছা, ফাংশন পয়েন্ট অ্যানালাইসিস। আমাদের কিছু কিছু অ্যানালাইজিং এর পার্ট থাকে, যেমন হচ্ছে
কে কোথায় কোন কাজটা করবে, লাইক কিভাবে করবে, কোন পারপাসে করবে, এইগুলা অ্যানালাইসিস পার্টে আসলে থাকে। সো আমাদের ফাংশন পয়েন্ট অ্যানালাইসিস করতে হয়। আমাদের প্রজেক্টে যেই সমস্ত ফাংশন গুলো আছে সেগুলার যেই পয়েন্ট গুলো আছে সেগুলাকে আসলে অ্যানালাইসিস না করলে আমরা অনেক কিছুই জানবো না। সো সেগুলাকে কিভাবে অ্যানালাইজ করতে হয় দেখো, কাউন্ট কম্পোনেন্টস, আমাদের কম্পোনেন্টস কি কি আছে সেগুলাকে কাউন্ট করতে হবে। আমরা কি কি কম্পোনেন্ট ইউজ করব, মোবাইল ফোন, ল্যাপটপ, এই আমাদের সিস্টেমের একটা আওতাভুক্ত কিন্তু এগুলা। আবার সিস্টেমের মধ্যে যে প্রজেক্ট গুলো আছে সেগুলা, সরি প্রজেক্ট না, আমাদের প্রজেক্টের মধ্যে যে সব প্রসেস গুলো আছে সেগুলা আলাদা আলাদা কম্পোনেন্ট হিসেবে কাজ করে। সো ফাংশন পয়েন্ট আউট করার জন্য যে যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলা মাস্ট বি কাউন্ট করতে হবে। প্রত্যেকটা কম্পোনেন্টকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি কাউন্ট করতে হবে। রেট ইচ কম্পোনেন্টস কমপ্লেক্সিটি, প্রত্যেকটা কম্পোনেন্টের কমপ্লেক্সিটি রেটিং করতে হবে। দ্যাট মিন্স এই প্রসেসের কমপ্লেক্সিটি কত, এই সাবসিস্টেমের কমপ্লেক্সিটি কত, প্রত্যেকটা জিনিসের কমপ্লেক্সিটি বের করতে হবে। কারণ একটা প্রসেস যদি অনেক বেশি ডিলে করে অন্য প্রসেসের ইনপুট তো ওই প্রসেসের উপর ডিপেন্ড করতেছে, তার মানে কি ফুল প্রজেক্টে আসলে ফল করবে। সো আমাদের যেটা করতে হবে, উই হ্যাভ টু মেইনটেইন দ্য কম্পোনেন্টস কমপ্লেক্সিটি রেট। এই রেটিংটা যদি আমাদের না থাকে তাহলে আমরা আসলে আলটিমেটলি আমাদের মন মতো কোনো কিছুতেই আগাতে পারবো না। অ্যাসাইন কমপ্লেক্সিটি নাম্বার, আমাদের কিছু কমপ্লেক্সিটি যেই যেই প্রসেসের যত কমপ্লেক্সিটি যেই যেই কম্পোনেন্টের যেই কমপ্লেক্সিটি সেটাকে অ্যাসাইন করে দিতে হবে যে এই প্রসেসটা অমুক, এই প্রসেসটার কমপ্লেক্সিটি তমুক। এইটা আমরা যদি না করতে পারি আলটিমেটলি আমরা কিছু করতে পারবো না। কারণ প্রত্যেকটাকে আমাদের দেখতে হবে, অবজার্ভ করতে হবে। অ্যারাইভ এট এ সাবটোটাল, দেন হচ্ছে যতগুলা সাবসিস্টেম বা কম্পোনেন্টস এর কমপ্লেক্সিটি করে আসছি সেগুলার মাস্ট বি সাবটোটাল করতে হবে। ওকে, সাবটোটাল না করতে পারলে আমাদের হবে না। মাল্টিপল বাই অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর, আমাদের যেই অ্যাডজাস্টমেন্টের কিছু ফ্যাক্টর থাকে ওই ফ্যাক্টর গুলা দিয়ে মাল্টিপ্লাই করে দেখতে হবে যে আমাদের অ্যাডজাস্টেবল আছে কিনা ফাংশন পয়েন্টটা। যদি না থাকে তাহলে সেটাকে ইমপ্রুভমেন্টে নিয়ে আসতে হয়। সো বেসড অন 5 মেইন কম্পোনেন্টস অফ কম্পিউটার সিস্টেম, দেখো আমাদের কি কি 5টা কম্পোনেন্ট আছে কম্পিউটার সিস্টেম। আমি যদি বলতে চাই তাহলে দেখো বেসিক যে 5টা কম্পোনেন্ট আছে কম্পিউটার সিস্টেমে, এক্সটার্নাল ইনপুট, এক্সটার্নাল ইনপুটটা অ্যাকুরেট হতে হবে। এক্সটার্নাল আউটপুট, এক্সটার্নাল কোয়েরিজ, ইন্টারনাল লজিক্যাল ফাইল, এক্সটার্নাল ইন্টারফেস ফাইল। সো আমাদের আমরা যদি কোয়েশ্চেনে আসে যে আমাদের হোয়াট ইজ দ্য বেসিক 5 মেইন কম্পোনেন্টস অফ এ কম্পিউটার সিস্টেম, যদি আমরা বলি তখন তোমাদেরকে এই নামগুলা বলতে হবে যে এক্সটার্নাল ইনপুট, এক্সটার্নাল আউটপুট, এক্সটার্নাল ইনকোয়ারিজ, internal logical files, external interface file. So এখানে function points counts can be accomplished in 5 steps. এখানে বিভিন্ন রকমের দেখো স্টেপস আছে। তো আমাদের এইগুলা জাস্ট জানার জন্য দিয়েছি, এইগুলা থেকে পরীক্ষাতে কোনো কোয়েশ্চেন হবে না, বাট তোমরা একটু জেনে নিও নাম্বার অফ ডেটা ইনক্লুডেড কি কি আছে, রেফারেন্স কোনগুলা, গ্রুপ অফ নাম্বারস, নাম্বার অফ এলিমেন্ট ইনক্লুডেড, এই সমস্ত অনেক কিছু আছে। এই চার্টটা সবাই একটু দেখে নিও। স্টাফিং রিকোয়ারমেন্টস অলরেডি বলেছি, রিকোয়ারমেন্ট কি কি। ম্যানেজিং রিস্ক, আমাদের রিস্ক ম্যানেজ করতে হবে, আমাদের মাস্ট বি রিস্কটাকে ম্যানেজ করতে হবে। এখন আমি যদি রিস্ক ম্যানেজ করতে যাই তাহলে আসলে কি কি করতে হবে দেখো। 30% of all projects succeed, 20% fail, 50% finish but are either late, over budget or offer fewer features than originally promised. তো আমাদের এই রিস্ক গুলা থাকতে পারে। 30% সাকসিড হয়েছে একটা প্রজেক্টে, 20% ফেল করেছে এবং 50% ফিনিশ করতে পারছি, যেটা হচ্ছে লেটে করছি অথবা বাজেট ওভার হয়ে গেছে অথবা অফার ফিউয়ার ফিচার্স দেন অরিজিনালি প্রমিসড, যেগুলো হচ্ছে প্রমিস করা হয়েছে সেই অনুযায়ী আমি আসলে তাকে ডেলিভার করতে পারিনি, ইম্পেয়ারমেন্ট চলে আসছে।
অ্যামেলিওরেট করতে পারি নাই নিজেদের টিমকে। সো এই সমস্ত জিনিস যখন চলে আসবে তখন এইগুলাকে বলে হচ্ছে রিস্ক। এই রিস্ক গুলো থাকতে পারে, এই রিস্ক গুলাকে কিভাবে ম্যানেজ করা যায় সেটা হচ্ছে আমার কাজ। যে আমি 100% হয়তো বা ডেলিভার না করতে পারলেও আমার যাতে এইরকম ভেবাচাকা না খেতে হয় সেই পরিমাণে এফোর্ট আমাকে দিতে হবে। দেখো এই এক্সট্রা টাইম রিকোয়ার্ড এনশিওর দ্যাট আ প্রজেক্ট ইজ কমপ্লিটেড অন টাইম। এক্সট্রা টাইম যদি আমার রিকোয়ার্ড করতে হয়, এর মানে ধরো কেউ প্রজেক্টের জন্য 2 মাস টাইম পেয়েছো, 1 মাসের মধ্যে আমার স্কেডিউলিং করতে হবে, বাকি 1 মাস হাতে রাখতে হবে। সো এইভাবে আসলে কাজ করতে হয়। এখানে দেয়া আছে ম্যানেজিং অ্যানালাইসিস এন্ড ডিজাইন অ্যাক্টিভিটিস। টিম ম্যানেজমেন্টের মধ্যে আমার অবশ্যই কাজ করতে হবে। সেখানে কি করতে হবে, একটা টিম কিভাবে ডেভেলপ হবে, লাইক অ্যাজ কে টেস্টার হিসেবে কাজ করবে, কে ডেভেলপার হিসেবে কাজ করবে, কে কোডিং করবে, কে রিপোর্ট লিখবে, এই সমস্ত অ্যাসেম্বলিং গুলা আমরা হচ্ছে টিম ম্যানেজমেন্টের থ্রুতে পাবো, যে এই লোকটা এই কাজ করবে, অ্যাসাইন করে দেয়া। টিম কমিউনিকেশন স্ট্র্যাটেজি। একটা সফটওয়্যার ফর্মে একটা টিম যদি 24/7 নিজেদের সাথে কমিউনিকেট না করতে পারে তাহলে ওই টিমটা আসলে সাকসেসফুল হয় না। এই কারণে ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ডেভেলপ করে দিতে হয় বা কিছু স্ট্র্যাটেজিস ফলো করতে হয়। প্রজেক্ট প্রোডাক্টিভিটি গোল, আমাদের মাস্ট প্রজেক্টের কি থাকবে, একটা প্রোডাক্টিভিটি গোল থাকবে। উইদাউট গোল উই ক্যান নট ডু এনিথিং। সো আমাদের মাস্ট বি প্রজেক্ট গোল থাকতে হবে। টিম মেম্বার মোটিভেশন, আমাদের টিম মেম্বার অনেকেই কাজ করতে করতে মোটিভেশন হারায় ফেলবে। আমরা যারা মোটিভেটর থাকবো টিমের মধ্যে বা যে হায়ার পজিশনে থাকবো তাদেরকে মাস্ট বি টিমের মেম্বারদের মোটিভেট করতে হবে কিভাবে কি করা যায়। সো অ্যাসেম্বলিং এ টিম, যদি আমি বলি অ্যাসেম্বলিং কিভাবে করবে একটা টিমের, শেয়ার ভ্যালু অফ দ্য টিম ওয়ার্ক। একটা টিম ওয়ার্কের ভ্যালু কি সেটাকে শেয়ার করতে হবে। গুড ওয়ার্ক এথিক্সটা নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। অনেস্টি থাকতে হবে, কম্পিটেন্সি থাকতে হবে, মোটিভেশন থাকতে হবে, এনথুসিয়াজম থাকতে হবে, যে এই প্রজেক্টের জন্য আমার কতটুকু এনথুসিয়াজম দরকার সেই জিনিসটা রাখতে হবে। ট্রাস্ট অফ দ্য টিমমেটস, আমাকে অবভিয়াসলি আমার যে টিমমেট গুলো থাকবে তাদের উপর ট্রাস্ট রাখতে হবে। ট্রাস্ট না থাকলে আসলে ভালো কিছু হবে না। সো আমরা যখন একটা টিমকে অ্যাসেম্বলিং করার সময় আমাদের মাস্ট বি এথিক্স, অনেস্টি, কম্পিটেন্সি, এগুলা রেডিনেস, মোটিভেশন, এনথুসিয়াজম এগুলা থাকতে হবে। আচ্ছা, কমিউনিকেশন স্ট্র্যাটেজি, এটা একটু ইম্পর্টেন্ট জিনিস। এই কমিউনিকেশনের উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে। আমাদের যে লিড থাকবে তাকে বিভিন্ন টাস্কে ভাগে ভাগ করে দিতে হবে। অন কনসার্ট উইথ সোশ্যাল রিলেশনশিপ, আমাদের সোশ্যালি রিলেশনশিপটাও বিল্ড আপ করতে হবে টিম মেম্বারের থ্রুতে। দ্য সিস্টেম অ্যানালিস্ট মাস্ট ম্যানেজ, আমাদের সিস্টেম অ্যানালিস্ট যিনি থাকবেন তাকে ম্যানেজ করতে হবে কমিউনিকেশন উইথ গুড কমিউনিকেশন, উইথ গুড কমান্ড, যে থ্রুতে আমাদেরকে ম্যানেজ করতে হবে টিম মেম্বারসদেরকে, দেয়ার অ্যাক্টিভিটিস। টিম মেম্বারদেরকে ম্যানেজ করতে হবে উইথ গুড কমিউনিকেশন। অফ কোর্স উই হ্যাভ টু ম্যানেজ দেয়ার অ্যাক্টিভিটিস অলসো, দেন দেয়ার টাইম অ্যান্ড রিসোর্সেস, তাদের সময় দেখতে হবে, ম্যানেজ করতে হবে, এবং তারা কি কি রিসোর্স ইউজ করবে সেটা এনশিওর করতে হবে। সো আমাদের এগুলো হচ্ছে কমিউনিকেশন স্ট্র্যাটেজির একটা পার্ট। প্রজেক্ট প্রোডাক্টিভিটি গোল এন্ড মোটিভেশন, ওই বললাম যে সাকসেসফুল হওয়ার জন্য মোটিভেট করার জন্য দরকার সেগুলো আসলে নিয়ে আসতে হয়। ই-কমার্স প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা তো অলরেডি সবকিছু বলে ফেলছে। আচ্ছা, প্রজেক্ট ফেইলিওর, যেটা ইম্পর্টেন্ট, আমাদের প্রজেক্টটা ফেল করতে পারে যদি আমরা কিছু এক্সেপশনাল জিনিস হ্যান্ডলিং না করতে পারি। তো প্রজেক্ট ফেইলিওর মে বি প্রিভেন্টেড বাই, আমাদের প্রজেক্ট ফেইলিওরটাকে প্রিভেন্ট করার জন্য কি কি করতে হবে, ট্রেনিং নিতে হবে, আমাদের টিম মেম্বারদেরকে রেগুলারলি ট্রেন্ড আপ করতে হবে, এক্সপেরিয়েন্স অর্জন করতে হবে, এন্ড লার্নিং হোয়াই আদার প্রজেক্টস হ্যাভ ফেইলড, আমাদের মাস্ট বি জানতে হবে প্রজেক্ট গুলো আসলে কেন ফেল করেছিল। আগের যে সমস্ত প্রজেক্ট, অনেক প্রজেক্টই তো ফেল করে, সো ওই প্রজেক্ট গুলো আসলে কেন ফেল করেছিল সেই রিজনটা জানতে হবে এবং লার্ন করতে হবে যাতে ওই যে ভুলগুলোর কারণে ওই প্রজেক্টটা ফেল হয়েছে সেটা আর না হয়।
দেন হচ্ছে প্রজেক্ট চার্টার। চার্টারের কথা যদি আমি চিন্তা করি, describes in the written document থাকতে হবে what the expected results of the system projects are and the time frame for the delivery. projects এর গোল গুলা কি কি এবং টাইম ফ্রেমটা মাস্ট বি রিপোর্ট আকারে থাকতে হবে। আমি আগেই বলেছি আমাদের রিপোর্ট ছাড়া আমরা আসলে কিছুই করতে পারবো না। এরপরে দেখো অ্যাজাইল ডেভেলপমেন্টের পার্টে যদি আসি, এইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মাচ মোর ইম্পর্টেন্ট জিনিস বা হচ্ছে তোমাদের জন্য নতুন জিনিস। অ্যাজাইলটা আসলে কি? আমরা ওই যে সফট সিস্টেম কি বলে এটাকে এসডিএলসি পড়ে আসি না, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, ওইখানে কি 7টা পার্ট ছিল না? এই 7টা পার্ট একজনের পরে আরেকজনে আসা এবং ফার্স্টে ভার্সনিং করা, লাইক অ্যাজ আমরা একটা প্রোটোটাইপ দিলাম, এটাকে ভার্সন 1 দিলাম, এই প্রোটোটাইপটাকে আবার ডেভেলপ করে একটু ইমপ্রুভ করে আবার ক্লায়েন্টকে দেখালাম, এটাকে ভার্সন 2। দেন হচ্ছে তাদের ফিডব্যাক অনুযায়ী আবার আমি ডেভেলপ করে দিলাম, এটাকে বলে ভার্সন 3। তো এই যে ভার্সনিং সিস্টেমটা, এটাই হচ্ছে অ্যাজাইল ডেভেলপমেন্ট মেথোডোলজি। দেখো এখানে কি বলেছে, অ্যাজাইল ডেভেলপমেন্টটা কি an innovative philosophy and methodology comprised of system development practices, techniques, values and principles intended for use in developing system in a dynamic way. আমাদের ডাইনামিক ওয়েতে, আমি যদি স্ট্যাটিক হয়ে যাই, যেমন ধরো আমি একটা সিস্টেম ডেভেলপ করলাম বাট ওইটার আর কোনো চেঞ্জ আনা যাবে না, ওইটার যে ভ্যালু, আমি যদি এমন সিস্টেম ডেভেলপ করি যে আমার ওই সিস্টেমটাকে আসলে চেঞ্জ আনা যাবে, সেইটার ভ্যালু সেম হবে না। দ্যাট মিন্স স্ট্যাটিক পার্ট আর ডাইনামিক পার্ট, স্ট্যাটিক আর ডাইনামিক পার্টে ইউজ ডিফারেন্স আছে। তো আমাদেরকে এনশিওর করতে হবে আমাদের সিস্টেমটা হচ্ছে ডাইনামিক অ্যাজাইল ডেভেলপমেন্ট। ওকে, অ্যাজাইল ডেভেলপমেন্টের থ্রুতেই আমরা একটা সিস্টেমকে ডাইনামিক করে ফেলতে পারি। তো এখানে দেয়া আছে দেখো, অ্যানালিস্ট ক্যান কন্ট্রোল দ্য টাইম, কস্ট, কোয়ালিটি এন্ড স্কোপ অফ দ্য প্রজেক্ট টু ব্যালেন্স দ্য অ্যাক্টিভিটিস। কিভাবে করে? ইউজ দিস 4 কন্ট্রোল ভ্যারিয়েবল। আমাদের 4টা কন্ট্রোলিং এর জন্য 4টা মেইন ফিচার ইউজ করে, একটা হচ্ছে টাইম কন্ট্রোল করতে হয়, কস্ট কন্ট্রোল করতে হয়, স্কোপ কন্ট্রোল করতে হয়, আর একটা হচ্ছে কোয়ালিটি। আর টু ব্যালেন্স দিস 4 অ্যাক্টিভিটিস, আমরা যদি এই 4টা অ্যাক্টিভিটিস কে ব্যালেন্স করতে যাই তাহলে আমাদেরকে কি কি করতে হবে? কোডিং করতে হবে, টেস্টিং করতে হবে, লিসেনিং করতে হবে এবং ডিজাইনিং করতে হবে। ফার্স্টে কোড করলা, তারপর টেস্ট করলা, টেস্টের পরে হচ্ছে আমরা ক্লায়েন্টের কাছ থেকে শুনবো কি কি করতে হবে, দেন হচ্ছে আবার নতুন করে ডিজাইন করব। সো এইটা হবে হচ্ছে আমাদের ব্যালেন্সড। তোমাদের আসতে পারে হোয়াট ইজ দ্য 4 ভ্যারিয়েবল, 4 ইম্পর্টেন্ট ভ্যারিয়েবল ফর কন্ট্রোল, ফর কন্ট্রোলিং এনি প্রজেক্ট। তখন তোমাদের দিতে হবে হচ্ছে টাইম, কস্ট, কোয়ালিটি, স্কোপ। আর এগুলাকে আবার ইমপ্রুভ করার জন্য যেই সব অ্যাক্টিভিটিস করা হয় সেগুলা কি কি হবে? কোডিং, টেস্টিং, লিসেনিং আর হচ্ছে ডিজাইনিং। সো অ্যাজাইল কোর প্র্যাকটিসেস এন্ড রুলস অফ অ্যাজাইল অ্যাপ্রোচেস, এগুলোর মধ্যে কি কি থাকে? শর্ট রিলিজ টাইম, ওয়ার্কিং এ 40 আওয়ার উইক, হ্যাভিং অ্যান অন-সাইট কাস্টমার, পেয়ার প্রোগ্রামিং। পেয়ার প্রোগ্রামিং মাস্ট করতেই হবে। পেয়ার প্রোগ্রামিং মানে হচ্ছে একই সাথে অনলাইনে বসে 2 জন একই কোডের মধ্যে কোড করা, এটাকে বলে হচ্ছে পেয়ার প্রোগ্রামিং, 2 জন বা তার বেশি। তো এখানে বিভিন্ন রকমের অ্যাজাইল মডেলিং এর মধ্যে টিম মেম্বার থাকে, প্রোগ্রামার একজন টিম, কাস্টমার টিম হিসেবে কাজ করেন, টেস্টার একজন টিম, ট্র্যাকার কোথায় ভুল আছে সেটা একজন টিম, কোচটাও টিম হিসেবে কাজ করে, কনসালটেন্ট যিনি আছেন, যিনি হচ্ছে অ্যানালাইসিস করতেছে এবং রিকোয়ারমেন্ট নিচ্ছে, সেও একজন টিম, এবং বিগ বস যে আছে, এই প্রজেক্ট যে হায়ার করে নিয়ে আসছে, সেও এই অ্যাজাইল ডেভেলপমেন্টের একজন টিম মেম্বার। সো অ্যাজাইল ডেভেলপমেন্টের টিম মেম্বার গুলা মধ্যে এই আমরা যদি এট এ গ্ল্যান্স দেখতে চাই তাহলে এই ফিগারটা দেখলেই হয়ে যাচ্ছে। প্ল্যানিং গেম অলরেডি আমরা বলেছি, প্ল্যানিং কিভাবে করতে হবে এটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না, এটা নিয়েও দরকার নাই। আচ্ছা, এখানে দেখো 5টা স্টেপ দেয়া আছে যে আমরা অ্যাজাইল প্রসেস মডেলের মধ্যে কি কি ইটারেশনটা আসলে ইউজ করে। এক্সপ্লোরেশন কি করতে হবে, দেন হচ্ছে প্ল্যানিং, প্ল্যানিং করে হচ্ছে আমাদের রিলিজ করতে হবে, দেন হচ্ছে প্রোডাক্টাইজিং, দেন হচ্ছে মেইনটেনেন্স, আবার গিয়ে মেইনটেনেন্স এর সময় গিয়ে আবার প্ল্যানিং করতে হবে। সো এই ফিগারটা তোমাদের মনে রাখতে হবে অ্যাজাইল প্রসেসের।
এই ফিগারটা পরীক্ষাতে আসতে পারে। ওকে, সবাই একটু দেখে নিবে এই ফিগারটা। অ্যাজাইল ডেভেলপমেন্টে সাকসেসফুল হওয়ার জন্য কি কি করতে হয় এই ফিগারটা তোমাদের দেখতে হবে। এখন আসি হচ্ছে এই চ্যাপ্টারের সামারিতে। এই চ্যাপ্টারে আসলে আমরা কি কি পড়েছি। আমরা ফান্ডামেন্টাল কিছু জিনিস পড়েছি, যেমন প্রজেক্ট ম্যানেজ করতে হলে ইনিশিয়েশন দরকার, ফিজিবিলিটি টেস্ট করা দরকার, অ্যাক্টিভিটি দরকার, প্ল্যানিং এর অ্যাক্টিভিটি প্ল্যানিং, টাইম কন্ট্রোলিং দরকার, প্রজেক্ট স্কেডিউলিং দরকার, টিম মেম্বারকে ম্যানেজ করা দরকার। দেন হচ্ছে প্রবলেম ডেফিনেশন কি কি আসতে পারে সেটা দেখেছি। দেন প্রজেক্ট সিলেক্ট কিভাবে করতে হয়, ফিজিবিলিটি কিভাবে টেস্ট করতে হয়, কোন কোন পার্টের ফিজিবিলিটি আসলে দেখতে হয়, প্রজেক্ট প্ল্যানিং এর জন্য কি কি চার্ট ইউজ করা হয় সেটা দেখলাম, টিম ম্যানেজ কিভাবে করতে হয় সেটা দেখেছি, ই কমার্স প্রজেক্ট অ্যাজাইল অ্যাপ্রোচ দেখলাম। সো মোটামুটি আমাদের এই চ্যাপ্টার এই পর্যন্তই।